সো স্ট্যাটিস্টিক্সটা আসলে কি, আমাদের ডেটা সায়েন্সে স্ট্যাটিস্টিক্সটা আসলে কেন দরকার, কেন এটা এত ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আলোচনা করব। সো আমাদের আজকের লেকচারের অবজেক্টিভ হচ্ছে ওয়াই স্ট্যাটিস্টিক্স। আমরা স্ট্যাটিস্টিক্স বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করব, বিভিন্ন ডেটা টাইপ নিয়ে আলোচনা করব এবং ডেটা অর্গানাইজেশন করার বিভিন্ন ওয়েগুলো আমরা শিখব। তো এখানে আজকের টপিকে আমরা যে টপিক মানে যে সকল বিষয়গুলো কভার করব, এগুলো অনেকগুলোই আমরা মোটামুটি ছোটবেলায় টুকটাক জিনিস শিখে আসছি। আমি যখন আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাবো তখন আপনারা বুঝতে পারবেন। সো আমরা আজকে শুরু করি। ডেটা সায়েন্সটা কেন আমাদের স্ট্যাটিস্টিক্সটা কেন আমাদের ডেটা সায়েন্সে ইম্পর্টেন্ট। ডেটা সায়েন্সটা আসলে কি? ডেটা সায়েন্সটা হচ্ছে ডেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রেডিকশন করি, বা এখানে আমরা কিছু মডেলিং করি, বা কিছু মেশিন লার্নিং মডেল দিয়ে আমরা এখান থেকে নতুন সামনে কোনো একটা ঘটনা ঘটবে কিনা বা কতটুকু ঘটার চান্স রয়েছে সেই জিনিসগুলো আমরা মেজার করি। লাইক ফর এক্সাম্পল, আমার সেলস নেক্সট 3 মাসে কেমন হতে পারে, বাড়বে না কমবে। আমি হচ্ছে আমার একটা ব্যাংকিং সেক্টরে ফ্রড কারা আছে সেটা আমি খুঁজে বের করতে চাচ্ছি, বা কারা ডিফল্ট সেটা খুঁজে বের করতে চাচ্ছি। অথবা আমি সাপ্লাই চেইনের মধ্যে হয়তো কোনো একটা প্রোডাক্ট আমি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করব, কিভাবে ডিস্ট্রিবিউট করলে আমার লসটা কম হবে এবং প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। এরকম আরও অন্যান্য অনেক সেক্টরই যদি আমরা বলি, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে হেলথ কেয়ার সেক্টর, মেডিসিন সেক্টর, বিজনেস, ব্যাংকিং, ফাইন্যান্স, যে কোনো সেক্টরে আমাদের এই ডেটা সায়েন্সের প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন এখন আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আমরা এখন দেখতে পাচ্ছি। যেমন এআই বিভিন্ন টুলস আমরা দেখতেছি, এবং চ্যাট জিপিটি থেকে শুরু করে ডিপসিক বা আর অন্যান্য এআই এজেন্টগুলো আমরা দেখছি। এখন যত ধরনের আমরা এআই এজেন্ট বা চ্যাট জিপিটি এই ধরনের মডেল দেখি না কেন, এই মডেলগুলোর একদম রুট ফান্ডামেন্টাল জায়গাটা আসছে স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্স না থাকলে এই মডেলগুলো আসলে তৈরি করা সম্ভব হতো না। তো স্ট্যাটিস্টিক্সে দিয়ে আমরা প্রথমে যদি আমি বলি কি করতে পারি, ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, ডেটার উপর বেস করে আমরা বিভিন্ন ডিসিশন মেকিং করতে পারি। সো আমার প্রিভিয়াস 5-6 বছরের ডেটা আছে, সেই ডেটা থেকে আমি অ্যানালাইসিস করে সেখান থেকে আমি একটা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল একটা মডেল তৈরি করব। সেই তৈরি করার পরে সেখান থেকে আমি ডেটাগুলোকে এখানে ইনপুট দিব বা ডিপ্লয় করব মডেলের মধ্যে, এবং সেখান থেকে আমি বিভিন্ন আমি ওই মডেল থেকে বিভিন্ন প্রেডিকশন বের করব। তো বিভিন্ন অবজেক্টিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ইভেন্ট বেসড ডিসিশন মেকিং ক্ষেত্রে, যে আমার প্রিভিয়াস ইভেন্টগুলো হয়তো এরকম হয়েছে, পরবর্তী ইভেন্টগুলো আসলে কেমন হতে পারে, এই ধরনের ডিসিশন মেকিংগুলোর ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করে থাকি। ডেটা সামারি এবং ডেটার ডিস্ট্রিবিউশনটা আমাদের জন্য জানা খুবই জরুরি, কারণ আমি যদি ডেটা সম্পর্কে এটার ইনডেপথ না জানি তাহলে আমি এখান থেকে কোনো মডেল তৈরি করতে পারবো না। ডেটার ক্যারেক্টারিস্টিক্স, ডেটার মুভমেন্ট, বা ডেটাটা আসলে কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় শিফট হচ্ছে, এটা ডিস্ট্রিবিউশনটা কীরকম, এই জিনিসগুলো ইন ডিটেলস বোঝার জন্য, জানার জন্য, ডেটাগুলোর মধ্যে আউটলায়ার আছে কিনা, মিসিং ডেটা আছে কিনা, এই ডেটাগুলো আমার কোন কোন সিচুয়েশনে কিভাবে এটা কাজ করছে, বা ডেটাগুলো কিভাবে ভ্যারি করতেছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বা শিফট করতেছে, এইগুলোকে ইন্টারপ্রেট করার জন্য আমার স্ট্যাটিস্টিক্স জানা দরকার, স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস জানা দরকার। প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফোরকাস্ট করা, বিভিন্ন ট্রেন্ড বের করা। যেমন আমি যদি বলি যে আমার নেক্সট 3 মাসের একটা প্রেডিকশন আমি বের করবো, সো আমার প্রিভিয়াস হয়তো ডেটা আছে এরকম একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, ধরুন আজকে দিন পর্যন্ত, নেক্সট 3 মাস এটা কতটুকু আমার যাবে, উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, এইটা হচ্ছে আমি বের করতে চাচ্ছি। সো এই ধরনের ট্রেন্ড বের করতে গেলে, ট্রেন্ড অ্যানালাইসিস করতে গেলে আমাকে স্ট্যাটিস্টিক্স ইউজ করতে হবে। বিভিন্ন ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট করতে গেলে আমাকে ইউজ করতে হবে। তারপরে যদি আমরা বিভিন্ন ধরনের মডেলের পারফরমেন্স মেজার করতে চাই, বিভিন্ন কেপিআই অ্যানালিসিস করতে চাই, কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, এটার কেপিআই অ্যানালিসিস করতে যাচ্ছি, বা আমার এখানের মধ্যে যারা ওয়ার্কার কাজ করতেছে তাদের কেপিআই অ্যানালিসিস করতে যাচ্ছি, বা আমার সেলসের কেপিআই অ্যানালিসিস করতে যাচ্ছি। তারপর আমি যদি এখানের মধ্যে বিভিন্ন এবি টেস্টিংয়ের কথা বলি, সে সকল টেস্টের রেজাল্টের উপর বেস করে আমার প্রোডাক্টের বা আমার অ্যাক্টিভিটির পারফরমেন্স আমি মেজার করতে পারবো, এবং সেক্ষেত্রে আমার স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজন। বিভিন্ন ধরনের বিজনেস অপারেশনসের ক্ষেত্রে যে বিজনেস ডেটাগুলো থেকে কাস্টমার ডেটা, বিভিন্ন ধরনের ইউজার ডেটা, বিভিন্ন প্রোডাক্টের সেলস ডেটা, সাপ্লাই চেইন ডেটা থেকে শুরু করে হিউজ পরিমাণ ডেটা যেগুলো বিজনেস অর্গানাইজেশনের মধ্যে ইউজ হচ্ছে, সেখান থেকে প্রসেস অপটিমাইজেশন করার জন্য অথবা বিভিন্ন ধরনের কাস্টমারদের ইনসাইট বের করতে গেলে আমাদের স্ট্যাটিস্টিক্সটা লাগবেই। সো আমরা ডেটা সায়েন্সের যত ধরনের অ্যাপ্লিকেশন দেখি না কেন, সব ধরনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসে 80 থেকে 90% কেসে আমার স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজন, এটা ছাড়া আসলে উপায় নাই।
আমাদের বাংলাদেশে আমরা বেশিরভাগ স্ট্যাটিস্টিক্সটাকে আমরা একটু ইগনোর করে যাই, কারণ এখানে কিছু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার থাকে। এই বয়সে থিওরি পড়বো, কেমন লাগবে বা বুঝবো কি না, এটা একটা অনেকের কনসেপ্ট থাকে বা চিন্তা করে যাচ্ছে ঠিক আছে টুলসগুলো হচ্ছে শিখি, টুলসের বিভিন্ন ফাংশন বিভিন্ন ইউজগুলো শিখি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো একটা ইন্টারভিউতে যাবেন, আপনাকে কিন্তু আপনার সামনে কোনো কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে বলবে না যে এখানে একটা গ্রাফ তৈরি করেন বা একটা মডেল তৈরি করেন অথবা এই কোডটা রান করেন অথবা এই ফাংশনটা আপনি দেখান, এরকম কিচ্ছু জিজ্ঞেস করবে না। জব সেক্টরে যখন আপনি ইন্টারভিউতে যাবেন, আপনাকে যদি 10টা কোশ্চেন করে, এর মধ্যে যদি সেটা ডেটা সায়েন্স রিলেটেড জব হয়, হ্যাঁ অন্য জবের কথা বলছি না, ডেটা সায়েন্স রিলেটেড জবের ক্ষেত্রে ধরেন কি আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গেলেন, আপনাকে 10টা কোশ্চেন করা হলো, এই 10টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন আসবে স্ট্যাটিস্টিক্স থেকে, দ্যাটস ফর শিওর। আমি আমার গত 5-6 বছরের বিভিন্ন আমার যেই প্রফেশনাল এবং বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টরে আমি যে কাজগুলো করছি এবং তাদের সেক্ষেত্রে আমি যেগুলো দেখছি, এটা জব ইন্টারভিউ থেকে শুরু করে আমাদের যে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় জব করতেছে তাদের সাথে আমি কথা বলছি, তাদের প্রথম কথা হচ্ছে যে ভাইয়া ওরা সবই হচ্ছে স্ট্যাটিস্টিক্সে কোশ্চেন করে। কারণ আমি কাজ করব হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে, আমি বিভিন্ন টুলস নিয়ে কাজ করব, আমি এক্সেল, তারপর পাওয়ার বিআই, এসকিউএল, ট্যাবলিউ এই ধরনের টুলস দিয়ে কাজ করব। তো এখানে আমার স্ট্যাটিস্টিক্স দরকার না, কারণ হচ্ছে কি যে আপনি টুলস শুধুমাত্র জানলেই হবে না, আপনাকে টুলসটা আপনি কিভাবে এটা কাজ করছে, এটা ইন্টারনাল যেই মেকানিজম এইটা আপনাকে জানতে হবে। মানে ধরেন আপনার আম্মা, আপনার বাসার ধরেন বোন বা ওয়াইফ, আপনার ধরেন তারা রান্না বান্না করে কিচেনে। এখন তারা যখন রান্না করতেছে, তাদের রান্না কিন্তু খুব মজা হচ্ছে। এখন কিচেনে সব আইটেম আছে, ওখান থেকে তারা মশলা থেকে শুরু করে চাল মাছ মাংস ওগুলো সব কিচেনে রান্না করে। আপনাকে যদি সব ইনগ্রেডিয়েন্টস ওখানে দিয়ে দেওয়া হয়, আপনাকে যদি সামনে জাস্ট মানে ছেড়ে দেওয়া হয় কিচেনে, আপনি পারবেন না। যদিও আপনার সামনে সব ইনগ্রেডিয়েন্টস আছে, আপনি জানেন, আপনি হয়তো সামনে দাঁড়ায় দেখছেন যে কোনটার পর কোনটা দিতে হয়, ওইটা হচ্ছে দেখে দেখে আপনি জাস্ট দেখছেন, কিন্তু আপনি সরাসরি কখনো করেন নাই। তো রান্নাটা যে আর্ট বা আপনি কিভাবে কোন প্রসেসে কতটুকু পরিমাণ দিবেন, সেই জিনিসটা হচ্ছে আসলে আপনাকে জানতে হবে। আপনার হাতের সামনে মশলা আছে, মাছ আছে, হ্যাঁ মাংস আছে, চাল আছে, ডাল আছে, আপনাকে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করতে বলা হইলো, আপনি কিন্তু পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি যদিও জানেন যে কোনটার কি কাজ, আপনি নিশ্চয়ই হলুদকে মরিচে গুঁড়া বলবেন না, মরিচে গুঁড়াকে আপনি ধনিয়া গুঁড়া বলবেন না। আপনি অবশ্যই জানেন, আপনি গন্ধ শুকে বুঝতে পারবেন, রং দেখে বুঝতে পারবেন। আপনি মাছকে মাংস বলবেন না, মাংসকে মাছ বলবেন না। এই ভুল আপনি কখনো করবেন না। এখন বিষয়টা হচ্ছে কিন্তু রান্না করতে গেলে আপনি পারবেন না কেন? বিষয়টা হচ্ছে যে রান্নার যেই পুরো প্রসেসটা, এই প্রসেসটা কোনটার পর কোনটা কিভাবে হবে, কতটুকু অনুপাতে হবে, এটা কিন্তু আপনি জানেন না। ঠিক সেম এই ক্ষেত্রেও আপনি যতই বলেন যে আমি এক্সেলের এতগুলো টুলস জানি, এতগুলো ফাংশন জানি, আমি শর্টকাটে করতে পারি, বা ধরেন আপনি বললেন যে আমি ভিজুয়ালাইজেশন করতে পারি, আমি ড্যাশবোর্ড তৈরি করতে পারি। সো হোয়াট, আপনি যদি নাই জানেন যে আসলে কোন ড্যাশবোর্ড কিভাবে আপনাকে তৈরি করতে হবে এবং কোন ধরনের ডেটার উপর বেস করে আপনি কি ধরনের সামারিগুলো বের করবেন এবং আপনার অবজেক্টিভ অনুযায়ী কোন ধরনের আহ, আপনার অ্যানালাইসিসটা করা দরকার, এটা না জানলে কিন্তু আপনি যতই টুলস জানেন না কেন লাভ নেই। অনেকে এরকম দেখা যায় যে আপনার লিঙ্কডইনে আমি দেখি, অনেক জায়গাতে আমরা দেখি যে এরকম বড়ি বড়ি সার্টিফিকেট, আমি এই কোর্স করছি, আমি ওই কোর্স করছি, তারা একটা ঠিকভাবে একটা প্রবলেম সলভ করে দিলে আ- মাথার দিকে মাথা চক্কর ঘুরায়, আকাশে দিয়ে তাকায় থাকে যেটা কেমনে করব। কারণ তারা প্রসেস বেসড লার্নিংয়ে যায় না, তারা যায় টুলস বেসড লার্নিং। আমাদের এখানে আমাদের যখন লার্নিংটা শিখি বা যে কোনো স্কিল ডেভেলপের ক্ষেত্রে দুইটা জিনিস দুইটা ওয়েতে আমাদেরকে শিখতে হয়, দুইটাই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টুলস বেসড, টুলস না থাকলে আপনি পারবেন না, তো আপনার অবশ্যই টুলস জানতে হবে। আর একটা হচ্ছে প্রসেস বেসড, কেন এই টুলটা ইউজ করতেছেন, কেন এই ফাংশনটা ইউজ করতেছেন, বা এই ফাংশনটা ইউজ করার পরে যে রেজাল্ট আসলো সেটা ইন্টারপ্রিটেশনটা কি। আপনি জাস্ট শুধুমাত্র ক্যালকুলেশন করলেন, একটা আনসার আসলো, এখন আপনাকে বলা হলো যে এটা আপনি এক্সপ্লেন করেন, আপনি যদি নাই পারেন তাহলে তো লাভ নেই, আপনাকে কেউ জব দিবে না। সো স্ট্যাটিস্টিক্সে আমাকে শেখাবে যে কখন কিভাবে কোন ধরনের ডেটা থেকে আমি কিভাবে অ্যানালাইসিসটা করব, কোন কোন ধরনের অবজেক্টিভ আমি ফুলফিল করব। তো আমাদের কাজই হচ্ছে এই জিনিসগুলোকে ভালো করে শেখা, ভালো করে বোঝা। তো ডেটা সায়েন্সে আমরা এরকম আরও অনেক ধরনের যে এরিয়াগুলো আছে সেই এরিয়া, মানে যদি আমি ডোমেইন এরিয়া বলি, সব জায়গাতেই আমার স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজন, এটা একদম মাস্ট একটা থিং। আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা বলি, বিভিন্ন ধরনের বিজনেস, মার্কেটিং, হেলথ কেয়ার বা ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং সেক্টর, এডুকেশন, গভর্নমেন্ট এবং পলিসি মেকিং, টেকনোলজি বা ডেটা সায়েন্স, সোশ্যাল সায়েন্স, রিসার্চ, স্পোর্টস, মিডিয়া, ফ্যাশন, এগ্রিকালচার,
এমন অনেক জায়গাতেও আছে। তো এইগুলো আমাদের প্রচুর পরিমাণে স্ট্যাটিস্টিক্সের ইউজ হয়, যেটা ছাড়া আসলে আমাদের পক্ষে মানে ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের প্রেডিকশন করা আসলে খুবই ডিফিকাল্ট, সম্ভব না। তো এখন আমরা যদি এটাকে একটু সামারাইজ করতে চাই যে স্ট্যাটিস্টিক্সের গোলটা কি, তো এখানে একটা ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমাদের একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ আপনার কোম্পানিতে কোনো একটা প্রবলেম হয়েছে বা কোনো একটা ইস্যু হয়েছে, এটা সলভ করতে হবে। আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনাকে গত 10 বছর 15 বছরের ডেটাও দেওয়া হলো যে এখন আমাকে এটা সলভ করে দাও। তা আপনাকে সবার আগে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমার প্রবলেমটা কি, আমার সেল বাড়তেছে না, সেল হচ্ছে না, আমার প্রোডাক্ট কি নষ্ট হয়ে যাচ্ছে, কোয়ালিটি ভালো হচ্ছে না, বা আমার ওভারঅল ম্যানেজমেন্টের খরচ বেড়ে যাচ্ছে, খরচ কমাইতে হবে কোন কোন জায়গায়। এই জিনিসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং ওটার হিসেবে ডেটাকে কালেক্ট করতে হবে। এখন ডেটা আপনার কাছে আছে, আপনার কোম্পানির কাছে ডেটা আছে, এবং সেই ডেটাগুলোকে কালেকশন করে বা সাজানোর ক্ষেত্রে বেসিক স্ট্যাটিস্টিক্সের নলেজ আমাকে জানতে হবে। এখন এই ডেটাগুলো যখন থাকবে সেটা একটা র ফরম্যাটে থাকে, যেটা আমরা বলি র ডেটা। এখন র ডেটা কেন বলতেছি, কারণ এই ডেটার কোনো মা বাপ নাই, সোজা কথা। এই ডেটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এই ডেটার মধ্যে অনেক ধরনের ভ্যালু এখানের মধ্যে আছে। যেমন নিউমেরিক ভ্যালুর একটা কলামের মধ্যে ক্যাটাগরিক্যাল ভ্যালু চলে আসতেছে, ক্যাটাগরিক্যাল ভ্যালুর কলামে নিউমেরিক ভ্যালু চলে আসতেছে। আবার নিউমেরিক ভ্যালুগুলোর রেঞ্জ একদম উইয়ার্ড লেভেলের চেঞ্জ হচ্ছে, খুব বেশি হচ্ছে, খুব কম হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে কলামের মধ্যে অনেকগুলো রো পরপর মিসিং। তো এই ধরনের র ডেটাগুলোকে সবার আগে আমাকে সাজায় নিতে হয়, গুছাই নিতে হয়, এবং এই কাজগুলো করতে গেলে আমার দরকার হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এটা দিয়ে আমি ডেটার সামারি বের করব। ফার্স্ট অফ অল এখান থেকে আমি হচ্ছে ইউনিভেরিয়েট বা বাইভেরিয়েট অ্যানালাইসিস করব। আমি এখান থেকে ইডিএ করব বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসে কাজ করব। এই কাজগুলো করার পরে আমার ডেটাটা মূলত একটা ইনফরমেশনে কনভার্ট হবে। এখন ইনফরমেশনটা কি, যে এইটা একটা সলিড, একটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে ডেটাগুলোকে সাজানো থাকবে, যেটার উপর বেস করে আমি পরবর্তী কাজটা করতে পারবো। তো ইনফরমেশনটা আমাকে কি করবে, ইনফরমেশনটা আমাকে বলবে যে আমার ডেটাগুলো কার সাথে কার কানেক্টেড, কোনটার সাথে কোনটা রিলেশনশিপ আছে, কোনটা বাড়ার ফলে কোন কলামটা কমতেছে, বা এই কলামগুলোর সামারি কিরকম, মিন মিডিয়ান কিরকম, মুভমেন্ট কিরকম। তাহলে আমি ওই ডেটাটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাবো, একটা ইনফরমেশন পাবো। এইটুকু পাইলে কিন্তু আমার শেষ না, আমার কিন্তু এখনো প্রবলেম সলভ হয় নাই। আমাকে করতে হবে কি, এখান থেকে নলেজে কনভার্ট করতে হবে এই ডেটাগুলোকে। এটা করার জন্য আমার দরকার হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এখানের মধ্যে কি থাকবে, এই ডেটাগুলো নিয়ে আমার অবজেক্টিভ অনুযায়ী সেগুলোকে বিভিন্ন ধরনের হাইপোথিস টেস্টিংয়ের মধ্যে পাঠানো, সেগুলো থেকে বিভিন্ন ধরনের স্যাম্পলিং করা, সেই স্যাম্পলিং থেকে বিভিন্ন ধরনের আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো বের করা, তারপর সেখান থেকে ডেটাগুলো থেকে বিভিন্ন ধরনের রেঞ্জ, কনফিডেন্স ইন্টারভাল, পি ভ্যালু, আলফা থেকে আলফা ভ্যালু সেট করে সেখান থেকে আমার যেই কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ পর্যন্ত ডেটাগুলো আমার থাকবে, এটার সিগমা ভ্যালু, সিক্স সিগমার কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে এটা কাজে লাগে। এরকম অনেকগুলো ভ্যালু আমাকে বের করতে হয়, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন টেবিল আমাকে করতে হয়। তারপর সেখান থেকে আমাদের টাইপ 1 টাইপ 2 এররগুলো বের করতে হয়। এই কাজগুলো করার জন্য আমার দরকার ইনফরমেশনাল স্ট্যাটিস্টিক্সের নলেজ। এটা ছাড়া আমি পারবো না। যখন এই কাজটা হবে তখন আমার ডেটা হয়ে যাবে নলেজ। এবার এই নলেজ মানে কি, যে আমি এবার পুরোপুরি ক্লিয়ার যে ডেটাটা আসলে কি, ডেটাটা কিভাবে কাজ করতেছে, ডেটার সাথে অন্যান্য ডেটার ভিতরে যে কলামগুলো রয়েছে তাদের কানেকশনগুলো কিরকম, এবং এই ডেটাগুলো মূলত আমার অবজেক্টিভ ফুলফিল করার জন্য যেভাবে সাজানো প্রয়োজন, যেভাবে গুছানো প্রয়োজন, সেভাবে গুছানো অবস্থায় আছে। এবং এখান থেকে আমি ফার্দার একটা মডেল তৈরি করতে পারছি। মডেল তৈরি করার জন্য ডেটাটা মোটামুটি মডিফাইড। এই নলেজটা থেকে এখন করব কি, যে আমার অবজেক্টিভের সাথে যেই প্রবলেমটা ছিল সেটার সাথে আমি এই নলেজকে মার্জ করব, মানে ম্যাচ করাবো। এবং এমনভাবে ম্যাচ করাতে হবে আমাকে, যাতে আমি প্রবলেমের গোড়া থেকে শুরু করে প্রবলেম সলভ করার জন্য যে স্টেপগুলো দরকার সেটা এই ডেটার নলেজ থেকে আমি বের করব। এবং যখন এই প্রবলেমটা সলভ করবো স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে, মেশিন লার্নিং মডেল দিয়ে, তখন এখান থেকে যে আউটকামটা আসবে সেই আউটকামের উপর বেস করে আমরা ফাইনালি একটা ডিসিশন মেকিং করব। সেটা কিরকম, আমি লাইক 5 কোটি টাকা অমুক প্রজেক্টের মধ্যে দিব কি দিব না, দিলে আমার কি পরিমাণ ফিডব্যাক আসবে, আমার আরওআই কেমন আসবে, কয় বছর ধরে ওই প্রজেক্টটা চলবে, বা এটা আসলে আমার প্রফিট কিরকম। আমি একটা নতুন মেশিন কিনতেছি, মানে 5 লাখ, ধরেন আপনার 2 কোটি টাকা দিয়ে একটা মেশিন নিয়ে আসতেছি চায়না থেকে। এখন এই মেশিনটা আমি সেট আপ করার পরে এটা আমার একটা ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট আমার কতদিন পরে হচ্ছে আমার প্রোডাক্টটা উঠবে, মানে সেল হবে, এবং সেখান থেকে আমার প্রফিটটা আসবে। আমি এখান থেকে ক্যালকুলেশন করতেছি, বা এখান থেকে আমি প্রেডিকশন করতেছি। বা
আমি হচ্ছে ধরেন ব্যাংকে বিভিন্ন ধরনের যে ডেটাগুলো যাচ্ছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডেটাগুলো হচ্ছে, হ্যাঁ, মানুষজন ক্রেডিট কার্ড ইউজ করতেছে, এটিএম কার্ড ইউজ করতেছে। সো ব্যাংকিংয়ের হিউজ পরিমাণ প্রতিদিন লাখ লাখ কোটি কোটি হচ্ছে এরকম রো তৈরি হচ্ছে। আপনি নর্মালি চিন্তা করেন, বাংলাদেশে, সারা বাংলাদেশে ডাচ বাংলা এটিএম বুথ কয়টা? প্রায় 5 থেকে সাড়ে পাঁচ হাজারের মতন সারা বাংলাদেশে। প্রত্যেকটা এটিএম বুথে যদি প্রত্যেক দিন 100 জন মানুষ ট্রানজাকশন করে, তাহলে প্রত্যেক দিন আমার কয়টা করে রো এখানে তৈরি হচ্ছে? প্রায় 50 লাখের উপরে। তো প্রত্যেক দিন 50 লাখ রো তৈরি হচ্ছে ডেটাবেজের মধ্যে, এবং সেটা সার্ভারে জমা হচ্ছে। এই হিউজ পরিমাণ ডেটা থেকে আমাকে বের করতে হবে যে আসলে কোন ধরনের প্রোডাক্ট, কোন ধরনের ট্রানজাকশন হচ্ছে, কারা ট্রানজাকশন করতেছে, সেখানের মধ্যে কোনো ধরনের কোনো আনসার্টেনটি আছে কিনা, বা ধরেন কোনো ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। তাহলে দেখেন, আমার যদি ডেটাটা না থাকতো আমি কিন্তু পারতাম না। ডেটা থাকতে হবে, প্লাস আমার এই প্রবলেমটা সলভ করার জন্য যে নলেজটা আমার দরকার সেটা আমাকে কনভার্ট করে, ডেটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। দেন আমি এরকম বড় বড় ডিসিশন, যেটা মূলত কোম্পানির সিইও, এমডি লেভেলে যারা আছে তারা এটা নিয়ে থাকে। তো এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের গোল, যে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে সেখান থেকে এই প্রসেসগুলো কমপ্লিট করে লাস্টলি আমি সেখান থেকে একটা ডিসিশন বের করব। ওকে, সো আমরা স্ট্যাটিস্টিক্সের গোলটা এই পর্যন্ত বুঝলাম যে আসলে আমার কেন দরকার, এবং এটার অ্যাপ্লিকেশন এরিয়াগুলো কি সেটাও আমরা এখান থেকে দেখছি। এখন আমরা আসবো পরবর্তীতে যে আমাদের স্ট্যাটিস্টিক্সে কি কি ধরনের টাইপ আছে, বা স্ট্যাটিস্টিক্সে জানার জন্য আমার ডেটাগুলো কীরকম হইতে পারে, সেগুলো আমরা একটু ডিটেলস আলোচনা করব। স্ট্যাটিস্টিক্সটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স। যারা স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করছেন এই মুহূর্তে, যদি আমার এখানের মধ্যে আছে ক্লাসে থেকে থাকেন, তাহলে আপনারা থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সটা প্রায় 4 বছরের মধ্যে 3 বছর আপনারা এটা উপরে কাজ করেন বা পড়াশোনা করেন। এখানে আসলে কি পড়াশোনা করে? স্ট্যাটিস্টিক্সে 4 বছরের যে আন্ডারগ্রেড, সেখানে আসলে মূলত বিভিন্ন ধরনের থিওরি, সেটা ডেভেলপমেন্ট বা ডেরিভেশন, প্রুফ, ফর্মুলা, এবং এগুলোর ম্যাথস আছে অনেক কিছু। এখন আমাদের এসে এই জিনিসটা আসলে প্রয়োজন নাই। ডেটা সায়েন্স শেখার জন্য এই থিওরিক্যাল নলেজ এখনকার সময় বর্তমানে আমাদের শেখার জন্য প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেকেন্ড যেটা পার্ট, সেটা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। তো নাম শুনেই বুঝতে পারতেছি যে স্ট্যাটিস্টিক্সকে আমি অ্যাপ্লাই করব। তার মানে স্ট্যাটিস্টিক্সের যে সকল থিওরিগুলো আমরা পড়েছি, থিওরি, ফর্মুলা, রুলস যারা পড়ে আসছে, সেগুলো আমরা রিয়েল ওয়ার্ল্ডে কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা এখানের মধ্যে শিখব। তো আমাদের ডেটা সায়েন্সে ক্যারিয়ার গড়তে গেলে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের পার্টটাই আসলে মূলত শিখতে হয়। থিওরিক্যাল স্ট্যাটিস্টিক্সে আসলে আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে থিওরি বা স্ট্যাটিস্টিক্সের অমুক থিওরি তমুক থিওরি আমি জানি কিনা, আমি বলবো না, জানি না, কারণ আমার দরকার নেই। আমি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স জানি যে কীভাবে আমি এই থিওরিটাকে অ্যাপ্লাই করতে পারবো রিয়েল লাইফে। ওটার উপর বেস করেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের কোম্পানিতে দেখি যে বড় বড় প্রজেক্টগুলো তৈরি হয়। বিভিন্ন প্রজেক্টের মানে হচ্ছে এস্টিমেটেড টাইম, অথবা কি পরিমাণ খরচ হলো, কি পরিমাণ লস হলো, এরকম অনেক ক্যালকুলেশনগুলো করে। অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ফিউচার প্রেডিকশনের ক্ষেত্রে, বা কোনো একটা যে প্রেডিক্টিভ অ্যানালিসিসের ক্ষেত্রে এই কাজগুলো করে। সো আমাদের দরকার আসলে শেখা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের আবার দুইটা পার্ট আছে, যেটা একটু আগে আমি লাস্টের যে ফ্লো চার্টে বলছি। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সো তাহলে আমাদের এই দুইটা পার্ট আসলে একটু ডেসক্রাইব করি, মানে একটু ডিটেলসে আমরা যদি বুঝি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আসলে মূলত কি বোঝায়। সহজ ভাষায় যদি আমরা বলি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা কিছু মেথড শিখব। কি ধরনের মেথড? যেই মেথডগুলো দিয়ে ডেটা অর্গানাইজ, ডেটা ডিসপ্লে, ডেটাকে ডেসক্রাইব করার কাজগুলো করা হয়। কিভাবে? বাই ইউজিং টেবিল, গ্রাফ অ্যান্ড সামারি মেজার্স। আমরা টেবিল, গ্রাফ এবং সামারির মাধ্যমে ডেটাকে অর্গানাইজ, ডেটাকে ডিসপ্লে, ডেটাকে ডেসক্রাইব করার কাজগুলো শিখব। এবং এইখানে যে মেথডগুলো অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। যেমন এখানে আমরা মেজার্স অফ ডিসপারশন, তারপরে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর ডেটার শেপ ডিস্ট্রিবিউশন, তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের যেই আপনার এক্সপ্লোরেটেড ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন, এটা আমরা শিখব। এখন কিভাবে, মানে কোথায় অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়গুলো আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। যে টেবুলার ফরম্যাটে ডেটাগুলো থেকে আমরা কিভাবে সামারি বের করতে হয় সেই বিষয়গুলো আমরা জানবো। তারপরটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এইটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের অ্যানালাইসিসগুলো করার পরে তারপর শুরু হয়, তার আগে হয় না। সো এখান থেকে আমরা কি করি, ডেটা থেকে আমরা স্যাম্পল নিই, এবং এখান থেকে আমরা বিভিন্ন প্রেডিকশন করি লার্জার পপুলেশনের উপরে। প্রেডিকশনটা করা হয় লার্জার পপুলেশনের উপরে, বাট আমরা স্যাম্পল ওয়াইজ সেগুলোকে বিভিন্ন টেস্ট করি। যেমন ধরেন বর্তমানে পার্সপেক্টিভে যদি বলি, এখন সামনে নির্বাচন কথা বলা হচ্ছে, ইউনূস সাহেব বলছেন যে ঠিক আছে আমরা সামনের বছরের মধ্যে, জুনের মধ্যে দিব। তো অনেকে আমরা বলতেছি যে না, আরো 5 বছর থাকুক। অনেক দলই বলতেছে না, নির্বাচন হয়ে যাক।
স্পেশালি বিএনপি বলতেছে। এখন ধরেন এখানে আওয়ামী লীগেরও কিছু লোকজন আছে বা হয়তো তারা হয়তো সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, বিভিন্ন কেস টেস থেকে বেরোচ্ছে। আবার বিএনপির অনেকগুলো আছে, এনসিপি নতুন দল হয়েছে। এছাড়া ধরেন জামাত থেকে শুরু করে বাংলাদেশে এরকম একটু পপুলার বা পরিচিত এরকম প্রায় 5-6টা দল আছে। এর বাইরেও নন পপুলার আরও প্রায় 10-15টা আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা নির্বাচন চাই কি চাই না, এটার উপর আমি একটা অ্যানালাইসিস করতে যাচ্ছি, বা কতজন মানুষ চায়। এখন আমি তো পুরো 18 কোটি 20 কোটি মানুষকে তো জিজ্ঞাসা করতে পারবো না। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গা থেকে 10-12 জন করে স্যাম্পল নিয়ে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি। দেন ওটার উপর আমি অ্যানালাইসিস করে লার্জার পপুলেশন মানে টোটাল বাংলাদেশের উপর বেস করে আমরা একটা ডিসিশন আসতে পারবো যে আসলে মানুষজন কি চায়। অথবা ধরেন নির্বাচন হইলো বা নির্বাচনের জন্য সবকিছু তৈরি হলো, কে জিতবে এটা হচ্ছে আমরা আপনার ইউজারের বিভিন্ন ধরনের সার্ভে ডেটা থেকে শুরু করে তাদের অন্যান্য যে সকল যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোর উপর বেস করে বিভিন্ন অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে হ্যাঁ পসিবলি এরকম চান্স আছে যে অমুক টিম জিততে পারে বা উইন করতে পারে, সরকার গঠন করতে পারে। সিমিলারলি ধরেন আমরা বিভিন্ন ধরনের হচ্ছে ধরেন প্রোডাকশনের ক্ষেত্রে বলি, হ্যাঁ প্রোডাকশন বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা যদি কোনো একটা কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে চিন্তা করি যে একটা আহ, একটা ধরেন জুতা কোম্পানি, শু কোম্পানি, অ্যাপেক্স অথবা বাটা, ধরেন বাটা একটা শু কোম্পানি। কারণ প্রত্যেক দিন বাটার মধ্যে ফ্যাক্টরির মধ্যে প্রায় ধরা যাক 10 থেকে 12 হাজার জুতা তৈরি হয়। এখন আমি সারাদিনে 10 থেকে 12 হাজার জুতা চেক করতে পারবো না। আমি এখান থেকে কি করলাম, প্রতি 100টা জুতার মধ্যে আমি স্যাম্পল করে 5টা করে চেক করলাম। তাহলে সারাদিনে ধরেন আমার এরকম 600-700-র মতো চেক হবে, বা এটাকে আরও ছোটো করেও করা যেতে পারে। তো এখন ওই লট হিসেবে আমি করলাম কি, কিছু কিছু করে চেক করে আমি দেখলাম যে আমার পুরো লটটা আসলে কিরকম। তো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল বললাম, এখানেই কাজটা শেষ না, এর মধ্যে আরও অনেক ধরনের কাজ আছে, যেমন হাইপোথিসিস টেস্টিং, কনফিডেন্স ইন্টারভাল, রিগ্রেশন অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের আরও ফার্দার কিছু ক্যালকুলেশন করে দেন আমরা ওখান থেকে কী করি, পুরো লার্জ আর একটা পপুলেশন বা একটা পুরো লার্জ ডেটার উপরে ইনফারেন্স করি বেসড অন স্যাম্পল ডেটা। তো এটাকে আমরা বলছি হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের কাজটা কমপ্লিট করব। এটা করার পরে তারপর এই পার্টটা শুরু হয়। ওকে, সো এবার আমরা আমাদের মূল আলোচনার পার্ট 1-এ চলে আসি, সেটা হচ্ছে ডেটা টাইপ। তো স্ট্যাটিস্টিক্স বলেন অথবা আপনি প্রোগ্রামিং বলেন, যে কোনো জায়গাতেই আমরা ডেটার কিছু কমন টাইপগুলো দেখি। তো সেগুলো আমরা একটু সবার আগে আলোচনা করি। তো ফার্স্টে আমরা একটা টি ডায়াগ্রাম দেখি। তো ডেটাগুলো ফার্স্টে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফিক্সড ডেটা আর একটা হচ্ছে ভেরিয়েবল ডেটা। তো ফিক্সড ডেটা মানে হচ্ছে যে ডেটাটা অলওয়েজ ফিক্স থাকে। ওকে, এটাতে আসলে কোনো দ্বিমত নাই। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে কোনো একটা টাইপ বা কোনো একটা কোনো একটা বিষয়ের উপর আমি কিছু তথ্য বা কিছু ইনফরমেশন বা কিছু ডেটা কালেক্ট করতেছি ওই রেঞ্জের মধ্যে বা ওই পসিবল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে। তো সেটাকে আমরা বলছি ভেরিয়েবল। যেমন ধরেন আমি যদি বলি যে এখানে আমাদের এখানে ক্লাসে আপনারা যারা আছেন আমি সহ আছি, আমাদের সবার এইজ আমরা বের করতে যাচ্ছি, তাহলে আমি এইজ নামে যদি একটা কলাম তৈরি করি এবং এই কলামের মধ্যে শুধুমাত্র আমি বয়সগুলো লিখবো, মানুষের বয়স, এখানে অন্য কিছু লিখবো না, কারোর নাম এখানে ঢুকবে না, কারোর ঠিকানা ঢুকবে না, শুধুমাত্র বয়স ঢুকবে। তাহলে আমি যদি এই এইজ, এই কলামটা, এই কলামের মধ্যে আমি চাইলে আরও কিছু এইজ অ্যাড করতে পারি, কিছু এইজ এখান থেকে বাদ দিতে পারি। তার মানে কি, আমি এখানকার ভ্যালুগুলো এলাকা অনুযায়ী অথবা ধরেন আপনার টাইপ অনুযায়ী ভাগ হচ্ছে। এই যে এইজ কিন্তু রেঞ্জ সেম থাকতেছে বা কাছাকাছি রেঞ্জে থাকতেছে, বিভিন্ন ধরনের ভ্যালু আসতেছে, কারো হয়তো 20, কারো 22, কারো 21, কারো 23, কারো 27 এরকম আসতেছে। বাট এই ভ্যালুগুলো কি হচ্ছে, টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে এই কলাম থেকে। আজকে হচ্ছে আমি আপনাদের ডেট অনুযায়ী আজকের ডেটে আমি যারা যারা আসছে তাদের এইজ নিলাম, আমি আরেকটা দিন নিলাম, সেটাও মনে করেন আমার ওই দিনের ডেটা নিলাম এইজ। তার মানে কি, এইজ নামে যে কলামটা আছে সেই কলামের উপর ভ্যালুগুলো প্রতি ক্লাসে ক্লাসে কিন্তু আপস এন্ড ডাউন হচ্ছে, ভ্যারি করতেছে, সবাই হয়তো আসতেছে না ক্লাসের মধ্যে, অথবা যারা আসতেছে আজকের ক্লাসে তারা নেক্সট ক্লাসে নাও থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে। তার মানে কি, ভেরিয়েবলটা হচ্ছে একটা ডেটা টাইপ, ডেটা স্ট্রাকচার, যার মধ্যে ওই পার্টিকুলার আইডিয়া বা ওই পার্টিকুলার টপিকের ভ্যালুগুলো সাজানো থাকে। এখন ভেরিয়েবলটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে যে ডেটা হচ্ছে আপনার কোয়ালিটি বেসড, মানে এই ডেটাটা হচ্ছে কিছু আপনার নাম অথবা কোনো শব্দ অথবা কোনো পার্টস অফ স্পিচ অথবা কোনো একটা লেটার আলফা নিউমেরিক ভ্যালু দিয়ে তৈরি করা হয়।
যেমন আমি যখন ধরেন আপনারা কোনো একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, দেখবেন ওই প্রোডাক্টের মধ্যে বারকোড আছে, ওখানের মধ্যে দেখবেন অ্যালফাবেট এবং নাম্বার দিয়ে মিক্স করা আছে, প্রোডাক্টের কোডের মধ্যে আমরা এরকম দেখি। বা ধরেন প্রোডাক্টের ক্যাটাগরি দেখি যে হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে আপনার একটা সুপার শপে গেলেন, একটা সার্টিন প্রোডাক্টগুলো ওগুলো হচ্ছে সবগুলো একটা ধরেন কাপড়ের আইটেম, ক্লোথ, ক্লোথ হচ্ছে একটা টাইপ। বা আরেকটা সাইডে আপনি গেলেন, ওখানে হচ্ছে গ্রোসারি, গ্রোসারি হচ্ছে একটা টাইপ। প্রোডাক্ট কিন্তু সবই, কিন্তু এদের কিন্তু টাইপ ভাগ করা আছে, বিভিন্ন ওয়ার্ড দিয়ে বা বিভিন্ন লেটার দিয়ে ভাগ করা হয়েছে। তো যে সকল ভ্যালুগুলোকে আমরা বিভিন্ন শব্দ বা কোনো ওয়ার্ড বা কোনো লেটার দিয়ে বা আলফানিউমেরিক ভ্যালু দিয়ে প্রকাশ করি, সেগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ ডেটা, বা এটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় বলে থাকি স্ট্রিং। আপনারা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি জানেন বা যদি প্র্যাকটিস করেন, পাইথন অথবা সি বা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো জায়গায় আপনি দেখবেন যে যেগুলো আপনার ক্যাটাগরিক্যাল, এই যে আরেকটা ওয়ার্ড আছে ক্যাটাগরিক্যাল, স্ট্যাটিস্টিক্সের ভাষায় এটাকে আমরা ক্যাটাগরিক্যাল ডেটা বলে থাকি, মানে এটা হচ্ছে ক্যাটাগরি বেসড। আচ্ছা, তো এখানে আমার ডেটাটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। আমি এগুলো পরের স্লাইডে ডেসক্রাইব করবো আরো ডিটেলসে। আরেক ধরনের ডেটা আছে ভেরিয়েবলের মধ্যে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এখানে আসলে মূলত কোয়ান্টিটি বেসড টাইপের ভ্যালুগুলো থাকে, তার মানে এখানে নাম্বারস থাকবে। এটাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু বা ইন্টেজার, মানে পূর্ণ সংখ্যা। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু, যেটা ফ্লোট, প্রোগ্রামিং ভাষায় আমরা এটাকে ফ্লোট বলি। ডিসক্রিটটাকে প্রোগ্রামিং ভাষায় আমরা এটাকে ইন্টেজার বলে থাকি ম্যাথমেটিক্যালি। আর রেশিও হচ্ছে এটা ফ্র্যাকশন আকারে থাকবে, লব এবং হর দিয়ে থাকবে। বা ফ্লোট ভ্যালু হচ্ছে যেগুলো দশমিক ভ্যালু থাকবে। আরেকটা হচ্ছে রেঞ্জ বা ইন্টারভাল টাইপের, একটা অমুক থেকে তুমুকের মধ্যে রেঞ্জ থাকবে। এটা একটা ডেটা টাইপ কোয়ালিটিভ ডেটার মধ্যে। তো আমরা একটু ডিটেলসে যদি যাই, ভেরিয়েবলটা কি, এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা অ্যাট্রিবিউট, যেটা কি করে ওই নির্দিষ্ট একটা টপিক বা একটা বিষয়ের উপরে ভ্যালুগুলোকে সাজিয়ে রাখে একটা জায়গার মধ্যে। তো ভেরিয়েবল হচ্ছে আমাদের ডেটা সায়েন্সের মধ্যে বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সবচেয়ে ফান্ডামেন্টাল ইউনিট। এটার থেকে আরও বিভিন্ন ধরনের শাখা প্রশাখা বের হচ্ছে। যেমন আমি যদি বলি যে হিউম্যান বিং এর সাথে রিলেটেড ভেরিয়েবলগুলো কি কি হতে পারে, খুবই কমন ভেরিয়েবল, যেমন হাইট, ওয়েট, এজ, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস। আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন আপনার ইনকাম অফ হাউস হোল্ড, নাম্বার অফ হাউসেস বিল্ড ইন এ সিটি পার মান্থ, অথবা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কয়জন ওয়ার্কার আছে, একটা কোম্পানি গ্রোস প্রফিট কত, এই সকল ভ্যালুগুলোকে আমরা বলছি ভেরিয়েবল। তো এর মধ্যে প্রথমটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেটাকে আমরা মেজার করি বিভিন্ন নাম্বারস দিয়ে, সেটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যেমন ইনকাম, হাইট, ওয়েট, গ্রস সেল, প্রাইস অফ হোম, নাম্বার অফ কার্স ওন বা নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, এগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি মোস্টলি, সেটা হচ্ছে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। ডিসক্রিট ভেরিয়েবলগুলো যেগুলো সাধারণত আমার ইন্টিজার ভ্যালু থাকে, আর কন্টিনিউয়াস ভেরিয়েবলগুলো যেগুলো ডেসিমাল অথবা ফ্র্যাকশনাল ফরম্যাটে থাকে। তো ডিসক্রিটটা কি, ডিসক্রিটটাকে যেটা বললাম, যেগুলো আমরা কাউন্ট করতে পারি, যেগুলো আমরা মুখে বা চোখে দেখে দেখে বা আঙ্গুলের কড়ায় গুনে গুনে কাউন্ট করতে পারি, সেগুলো হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। আর এখানে এক্সাম্পল যদি বলি, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, নাম্বার অফ কার সোল্ড বা নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, নাম্বার অফ পিপল ভিজিটিং অন এ ব্যাংক, অথবা নাম্বার অফ ক্যাটেল অন ফার্মার, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে কোনো ফ্র্যাকশন বা ভাগ নাই। আপনি বলতে পারবেন না যে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার 5.5, অথবা নাম্বার অফ ক্যাটেল, গরু আছে একটা ফার্মারের 2.5, তা তো হয় না, হয় 2টা বা 3টা। এটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। এবার আসে কন্টিনিউয়াস ভেরিয়েবল, যে সকল ভেরিয়েবলগুলোকে আমরা সরাসরি কাউন্ট করতে পারি না, এটাকে আমরা মেজার করি, এটাকে আমরা বিভিন্ন ধরনের মেজারিং এর মাধ্যমে প্রকাশ করি, সেগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। যেমন হাইট, ওয়েট, টেম্পারেচার, ডিস্টেন্স, টাইম। তো খেয়াল করে দেখেন, এগুলোর যে ইউনিটগুলো আছে, ইউনিটগুলো কিন্তু ফিক্স না। যেমন আপনি হাইটকে মিলিমিটার, সেন্টিমিটার বলতে পারেন, বা ইঞ্চি, বা হচ্ছে আপনার ফুট বলতে পারেন। আপনি এগুলোকে ফ্র্যাকশনে ভাগ করতে পারেন। ওয়েটের ক্ষেত্রে আমরা এটাকে কেজি, সেখান থেকে গ্রাম, মিলিগ্রামে ভাগ করতে পারি। তার মানে এগুলো কিন্তু ছোট ছোট পার্টে ভাগ করে ফ্র্যাকশন বা দশমিকে আনা সম্ভব। এই ধরনের ভ্যালুগুলোকে আমরা বা ভেরিয়েবলগুলোকে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল বলে থাকি। যেমন অ্যাভারেজ ফ্যামিলি ইনকাম, হাইট অফ এ পার্সন, ওয়েট অফ এ পার্সন, বা একটা 12 আউন্সের একটা সোডার ক্যান কি কতটুকু পরিমাণ হচ্ছে এখানে সোডা আছে, বা একটা প্রতি একরে কি পরিমাণ আমার পটেটো হয়েছে ইন পাউন্ডস, সংখ্যায় না, ওজনে যদি আমি বলি। তো এই হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েবল পেলাম আপনার কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে। এবার আসে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ালিটেটিভ ভেরিয়েবলগুলো যেগুলো কোনো একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় না, বাট কোয়ালিটি দিয়ে প্রকাশ করা হয়।
বা একটা ক্যাটাগরি দিয়ে প্রকাশ করা হয়, ক্লাসিফাই করা হয়, সেগুলোকে আমরা বলছি কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। যেমন জেন্ডার অফ এ পার্সন, এটা কিন্তু কোনো সংখ্যা না। ম্যারিটাল স্ট্যাটাস অফ এ পার্সন, এটা সংখ্যা না। ব্র্যান্ড অফ এ কম্পিউটার, কম্পিউটারের ব্র্যান্ড, সেটা আমার লেনোভো, আসুস, এইচপি হতে পারে। ওপিনিয়ন্স অফ এ পিপল, কেউ বললো ভালো, মন্দ, বেশি ভালো, খুব খুব কম ভালো, এরকম। মেক অফ এ কার, কারের ব্র্যান্ড। ওকে, তো ধরেন এটা হচ্ছে টয়োটা, লেক্সাস অথবা মার্সিডিজ বেঞ্জ, এরকম হতে পারে। এগুলো কিন্তু একটা নাম, একটা ব্র্যান্ড। এই ভ্যালুগুলোকে আমরা বলছি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বা ক্যাটাগরিক্যাল ডেটা।